ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? যে না করে এটা কে পূরণ করবে? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আজকে এই মহান জাতীয় সংসদে এসে আপনাদের সামনে বাজেটের কিছু কথা বলার জন্য সুযোগ দান করেছেন। আমি শুকরিয়া আদায় করি জুলাইয়ের গণ আন্দোলনের গণবিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন সূচিত হয়েছে, সেই পরিবর্তনের সুযোগে আমি শুধু না, আমাদের এই জাতীয় সংসদের বেশিরভাগই আজকে জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত ফ্যাসিস্ট সরকারের 17 বছরে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, জেলে এবং জেলের বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং বিগত 17 বছরই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে বর্তমান সরকারকে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের হাত ধরে আমি আমার দলের কাজ শুরু করি। আমার সেই দলের নেতা মওলানা মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামালুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লা, জনাব মীর কাসেম আলী, যাতে অন্যায়ভাবে মিথ্যা অসত্য মামলা সাজিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত, আজকে আপনাদের সামনে আমি দাবি জানাতে চাই, যারা যেভাবে যতজন জড়িত আছেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হোক, তাহলে আইনের শাসন কায়েম হবে। মাননীয় স্পিকার, শুধু জামাত ইসলামের এই 5 জনকেই নাটক সাজিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়নি। আমাদের আরও 6 জন আমাদের দলের কেন্দ্রীয় নেতাকে বিনা চিকিৎসায় তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আমরা সবাই চিনি, তার মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন। এভাবেই একটি দলের শীর্ষ 11 জন নেতাকে হত্যা করার ইতিহাস আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আছে। সবচেয়ে বড় জুলুমের শিকার আজকে আমরা। কিন্তু আরো কষ্ট লাগে, এই বাজেট সেশনেই যখন আমাদেরকে এমনভাবে আক্রমণ করা হয়, মনে হয় যে আমি এখন আমরি শাসনের মধ্যেই সীমাবদ্ধ আছি, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আমাদের এই দেশ সবার দেশ, সবাই এই দেশকে আমরা ভালোবাসি। দল তার নিজস্ব মতবাদ চিন্তাধারা থাকতে পারে। আমি বিশ্বাস করি কোনো দলই দেশের জনগণের অকল্যাণ চায় না। আমরা সবাই দেশের জনগণের কল্যাণ চাই। যে বাজেট উপস্থাপন করা হয়েছে, জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেই কল্যাণের জন্য উপস্থাপিত বাজেট জনগণের কল্যাণ করবে কি না করবে না, যাতে এখনই বলা যাবে না। কেবল বাজেট আমাদের সামনে পেশ করা হলো, এর বাস্তবায়নের মাধ্যমে জনগণ জানতে পারবে বাজেট ভালো কি মন্দ। আমরা বক্তৃতার সুন্দর কথা মালার মাধ্যমে যতই কথা সুন্দর বলি না কেন, সুন্দরভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে যদি জনগণ সরাসরি উপকার পায় তার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমি অর্থনীতির ছাত্র না, তারপরেও বাজেট পেশ করার সময় যতটুকু অনুসরণ করতে পেরেছি, বুঝতে পেরেছি, তার আলোকে আমি কিছু কথা বলতে চাই। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে মোট আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা।
যা জিডিপির প্রায় 3.060%। এই বিশাল আকারে বাজেট বাস্তবায়নই হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আহরণের অনিশ্চয়তা, ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং উন্নয়ন ব্যয়ের সংকোচন বাজেট বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য থাকলেও মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণের চাপ এবং বৃহৎ রাজস্ব ঘাটতির মতো বাস্তবতার মুখোমুখি হতে হবে। মাননীয় স্পিকার, এবারের বাজেট বাস্তবায়নের পথে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে, আমি তা উল্লেখ করতে চাই। প্রথমত, বাজেটে মোট রাজস্ব বৈদেশিক অনুদান মিলিয়ে প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,01,150 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 47% বৃদ্ধি করে 6,29,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ বাস্তবতা হল 2024-25 অর্থ বছরে এনবিআর এর প্রকৃত আদায় ছিল মাত্র 3,89,529 টাকা। অর্থাৎ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর ধারাবাহিক ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, কর জাল বা ট্যাক্স নেট ব্যাপকভাবে সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং ডিজিটাল কর প্রশাসনে মৌলিক সংস্কার ছাড়া এই উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। তৃতীয়ত, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পরিচালন ব্যয়ের ক্রমবর্ধমান চাপ। বাজেটে পরিচালন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 6,05,740 কোটি টাকা, যা মোট বাজেটের একটি বড় অংশ। এর মধ্যে শুধু সুদ পরিশোধই ব্যয় হবে শুধু ব্যয় হবে 1,27,500 কোটি টাকা, যা পরিচালন ব্যয়ের প্রায় 21%। সুদ পরিশোধের এই রেকর্ড পরিমাণ দায় সরকারের আর্থিক সক্ষমতার উপর গুরুতর চাপ সৃষ্টি করবে। এই পরিস্থিতি উত্তরণের জন্য সুদমুক্ত আর্থিক উপকরণ, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, সুদ একটি বড় পাপ, ইতিমধ্যে শুনেছেন আপনারা। এই সুদের জর্জরিত আছে বাংলাদেশের জনগণ। বাংলাভাগ মুসলিম দেশেই সুদ আমরা চলতে দিতে পারি না। এই সুদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, সরকার সেই সুদ ভিত্তিক ঋণের পরিবর্তে যদি ইসলামী শরিয়া মোতাবেক রিটেইল সুকুক ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের বিকল্প বিবেচনা করতে পারে। সরকার আশা করছে এই বাজেটের মাধ্যমে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কিন্তু উন্নয়ন সংকোচনের ফলে স্বল্পমেয়াদে চাপ কমলেও দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মাননীয় অর্থমন্ত্রী যদি খেয়াল রাখেন, এই সুকুক অর্থাৎ ইসলামী বন্ড বাংলাদেশ ইতিমধ্যে চালু হয়েছে। 2020 সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই সুকুক চালু করা হয়। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় 24,000 কোটি টাকার সুকুকের বন্ড জনগণের কাছে বিতরণ করা হয়েছে। যদি বাংলাদেশকে আমরা সুদ থেকে মুক্ত করতে চাই, 1 বছরে 2 বছরে পারবো না। তবে যদি আমরা প্রচেষ্টা শুরু করি, জনগণের টাকা নিয়ে জনগণের উপকার করে সুদ মুক্ত যদি আমরা এই সুকুক বন্ড চালু করতে পারি, আমার মনে হয় ধীরে ধীরে বাংলাদেশ সুদ মুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে, যেটা সবার জন্য কল্যাণকর হবে। মাননীয় স্পিকার, সরকার যদি বাজার খাতে পূরণ লক্ষ্যে ব্যাপক ব্যাংক ব্যবস্থা থেকে 1,12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে তাল্য সংকট দেখা দিতে পারে। এর ফলে সৃষ্ট ক্রাউডিং আউট ইফেক্টের কারণে বেসরকারি উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হতে পারেন, যা আমাদের বেসরকারি বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি পদে প্রতিবন্ধক সৃষ্টি করতে পারে। অন্যদিকে একসময় বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল কম সুদের এবং দীর্ঘমেয়াদী রিয়াতি সুবিধা সম্পন্ন, কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশ এলডিসি উত্তোলনের পথে থাকায় বাণিজ্যিক শর্তে ঋণ গ্রহণের প্রবণতা বেড়েছে। ফলে বৈদেশিক ঋণের বোঝা বৃদ্ধি পেলে 1,55,850 কোটি টাকা ঋণ দায়ের একটি বড় অংশ সুদ পরিশোধেই ব্যয় হওয়ার ঝুঁকি তৈরি হবে। মাননীয় স্পিকার, বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার 6.50% নির্ধারণ করা হয়েছে,
যেখানে বিগত বছর অর্জিত প্রবৃদ্ধির হার ছিল 3.49%। বর্তমানে বাস্তবতা লক্ষ্যমাত্রা অর্জন করা প্রায় অসম্ভব। মাননীয় স্পিকার, এই প্রবৃদ্ধি অর্জনের জন্য অন্তত 3টি শর্ত পূরণ করা প্রয়োজন। 1, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। 2, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্রমবর্ধমান ব্যয় হ্রাস করা। 3, বৈদেশিক ভূ রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা দূর হওয়া। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই 3টি লক্ষ্য একযোগে অর্জন করা প্রায় অসম্ভব। মাননীয় স্পিকার, বাজেটের দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সরকার উন্নয়ন ব্যয় কমালেও রাজস্ব আদায় উচ্চাভিলাষী লক্ষ্য এবং ব্যাংকিং খাতের উপর অতিরিক্ত নির্ভরতা বাজেটকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বর্তমান কাঠামো এই বাজেটে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা প্রায় অসম্ভব। এর পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এনবিআর এর রাজস্ব আহরণের সক্ষমতা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ এই প্রতিষ্ঠানটি আমূল সংস্কার প্রয়োজন। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় নিশ্চিত করতে হলে দুর্নীতি মূলোৎপাটনের কার্যকর ও বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সহনীয় পর্যায়ে রাখতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থাকে সিন্ডিকেট ও চাঁদাবাজ মুক্ত রাখতে হবে। তৃতীয়ত, ঋণ ব্যবস্থাপনায় কৌশলগত পরিবর্তন প্রয়োজন। ইনসলভেন্সি অ্যাক্টে উপযোগী সংস্কার আনতে হবে এবং এই ঋণ খেলাপিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশীয় বৈদেশিক অর্থায়ন ব্যবস্থায় মডাস অপারেন্ডি পরিবর্তন করতে হবে। সুদের বিকল্প হিসাবে অংশীদারিত্ব ভিত্তিক বিনিয়োগ অর্থায়ন ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। আর্থসামাজিক অবকাঠামো নির্মাণের জন্য রিটেল এন্ড সভরেন সুযোগ প্রচলনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমি যা বলতে চাই, এখানে বাজেটের উপর অনেক আলোচনা করা হয়েছে। আমি যা উল্লেখ করলাম তার মাধ্যমে এতটুকু বোঝাতে চাই, এই বাজেট অতি উচ্চাভিলাষী এবং ঋণ নির্ভর এবং বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতায় আক্রান্ত। অনেকে যারা এখানে সরকারি দলের এমপি আছেন তারা আপত্তি তুলতে পারে, ইতিমধ্যে আপত্তি তুলেছেন। আমার এই কথা অসত্য প্রমাণিত হোক, 1 বছর বাজেট বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করার দায়িত্ব আপনাদের। যদি আপনারা প্রমাণ করতে পারেন 1 বছর কর্মকাণ্ডের মাধ্যমে যে উচ্চাভিলাষী না, এটা নির্ভর না এবং বাস্তবায়ন যোগ্য, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ জামাত ইসলামী শুধু আওয়ামী লীগের দ্বারাই নির্যাতিত হয়নি। এই সংসদে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। আমরা বিরোধী খাতে বিরোধিতা করেছি। আমার জানার মতে আমার দলের সংসদের সদস্যরা এই জাতীয় কোনো কথা বলেননি। আপনাদের পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন কোথায় কোথায় বাজেটের দুর্বলতা আছে। যা ভালো করেছেন এটা বলার প্রয়োজন নেই, ভালো বলার জন্য আপনারাই দায়িত্বে যথেষ্ট আছেন। আমরা চেষ্টা করেছি কোন কোন পয়েন্টে নজর দিলে বাজেটটা সুন্দর হবে, ভালো হবে এবং জনগণের কল্যাণে ব্যয় হবে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিগত 54 বছর দেখেছি, যত সুন্দর কথা ফুলঝুরি হোক না কেন, যত বড় বাজেট হোক না কেন, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এবং দুর্নীতি। আজকে বিগত 75 সরকার, অর্থনৈতিক সরকার শ্বেতপত্র প্রকাশ করে 17 বছরের 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাই কিভাবে বলবো বাংলাদেশটা গরিব? নিশ্চয়ই বাংলাদেশ গরিব নয়। এত টাকা পেল কোথায়? পাচার হয়েছে এত টাকা, দেশে ওই টাকা আরো কিছু আছে, তো এই দেশটা গরিব না। এই দেশের সমস্যা কোথায়? সমস্যা দেশের 54 বছরে সৎ নেতৃত্বের, যারা সততার সাথে দুর্নীতি মুক্ত হয়ে দেশকে তার পরিচালনা না করার কারণেই দেশের সম্পদ লুটপাট হয়েছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। দল ক্ষমতায় এসেছে, নতুন দল ক্ষমতা আসছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা কিভাবে বিশ্বাস করতে পারি আপনারা সেই পথে পা বাড়াবেন না? অতীত ইতিহাসকে আমাকে স্মরণ করে দেয় যে আমরা দেখেছি যে সরকারি আমলই হোক না কেন,
পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সামনে যে দুর্নীতি চ্যাম্পিয়ন হতে পারবো না, তার নিশ্চয়তা কে দেবে আমাদেরকে? তাই আমরা আপনাদের কথা শুনতে চাই না, ভাষার কথামালা দিয়ে আমাদের আকৃষ্ট করবেন না, কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনার দুর্নীতি মুক্ত হয়ে এই বাতেরটাকে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আমি মনে করি আজকে 348 জন এমপি একযোগে যদি আমরা শপথ বাক্য করি একটি টাকার দুর্নীতি আমরা করব না, তাই দুর্নীতি বাংলাদেশ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের সাধারণ অশিক্ষিত লোক দুর্নীতি করেন না, দুর্নীতি করে শিক্ষিত লোকেরাই, কেন তারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করে থাকেন। কেন শিক্ষিত লোকেরা শিক্ষিত হবে দুর্নীতি করেন? তার প্রধানত কারণ আমরা অনেক কিছুই করেছি, উন্নয়ন করেছি, কিন্তু মানুষের মনোজগতের উন্নয়নের জন্য, চারিত্রিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো আমূল পরিবর্তন করি নাই। শিক্ষামন্ত্রী অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু এই লোকগুলোকে ভালো করার জন্য, সৎ করার জন্য দিনই শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো দেশে কোনোভাবে সৎ লোক তৈরি করা সম্ভব হয় না। আইন দিয়ে লোক সৎ করা যায় না। বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আইনের ফাঁক ফোকর দিয়ে অনেকে বেরিয়ে আসতে পারে। মামা খাও টাকার জোরে আইন নিজে কেনা যায়। আর এখানে যদি আমরা দিন শিক্ষা, নৈতিকতা শিক্ষার প্রথম এখন থেকে না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ক্ষতির দিকে, যেটা আমাদেরকে তারা কোনো সময় ক্ষমা করবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, উল্লেখ করে মাননীয় স্পিকার উনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। আমি অনুরোধ করব যারা বাংলাদেশের আগামী প্রজন্ম, আমাদের যে তরুণ যারা আজকে লেখাপড়া করার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তাদের অনেক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার দিকে আপনারা জোর দিন। ইনশাআল্লাহ বাংলাদেশ সম্ভাবনার দেশ, এই বাংলাদেশ সম্পদের দেশ। এই সম্পদ সম্ভাবনা আগামী প্রজন্ম নৈতিক ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটা সুন্দর আমাদের দেশ দুনিয়ার সামনে পেশ করতে পারবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে নতুনভাবে সাজিয়ার জন্য জুলাই যুদ্ধে আমাদের আজকে এই পর্যায়ে এসেছি। কিন্তু আজকে আমরা 4 মাসের মধ্যে যা দেখলাম কর্মকাণ্ডে, আমরা সবচেয়ে বৈষম্য শিকার। আজকে বাংলাদেশ বিরুদ্ধে যারা আমরা এমপি রয়েছি, সবচেয়ে বৈষম্যের শিকার। 1:10, 1:15 পর্যন্ত আমাদের ভারতের মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। কেন করা হচ্ছে? আমরা বলছি সবার আগে বাংলাদেশ, এই কথা অত্যন্ত সুন্দর স্লোগান, কিন্তু কর্মকাণ্ডে কি প্রমাণ হয়? সবার আগে বাংলাদেশ, তার আগে বিএনপি, তার আগে বিএনপির এমপিরা। তো আমরা কোথায়? এটা থাকলে দেশে ভারসাম্য থাকবে না, বৈষম্য দূর হবে না। মাননীয় স্পিকার, যে কোনো বাজেট সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, কিন্তু সরকারের কর্মকাণ্ডে মনে হয় না রাজনৈতিক স্থিতিশীলতা চায়। আজকে মর্নিং সৌদা ডে আমাদের বিরোধী নেতা বলেছেন, তারা ভুল ব্যাখ্যা দিয়ে বলেছেন মর্নিং সৌদা বলতে বোঝাচ্ছে আপনার ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড। আরে ভাই, জন্ম তো হয়েছে আপনার পরে, আপনাদের আমাদের শপথ দিয়েছেন 12ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি। তাই জন্ম হলো তখনই তো আপনার শপথ একটা নেন নাই, যে শপথ জনগণের কাছে আপনারা ওয়াদা করেছিলেন, মিটিং মিছিল আপনারা বলেছেন, গণভোটের পক্ষে আপনারা প্রচারণা চালিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা সংশোধন করবো, সংবিধান সংস্কার করব। কিন্তু আপনারা এমপি হওয়ার শপথটা গ্রহণ করলেন, কিন্তু সংবিধান সংস্কার শপথটা গ্রহণ করলেন না। তখন থেকেই তো আপনাদের সম্পর্কে জনগণের মধ্যে একটা বহুল সৃষ্টি হয়েছে। এবং এই জনগণের 70% জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে দাবি, যারা দেশকে পরিবর্তন করবে, নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশে রাজনৈতিক হিসেবে থাকবে না, রাজনৈতিক অস্তিত্বের সৃষ্টি হবে। আমরা যারা বিরোধী আছি, জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে আমরা বাংলাদেশকে আগের দিক পিছের দিকে নিয়ে যেতে চাই না, বাংলাদেশকে আমরা এগিয়ে যেতে চাই। সংস্কারে একটা কাজও আপনি হাত দিলেন না, সবটাই বন্ধ করলেন। আপনার সুপ্রিম কোর্টে স্বাধীন বিচার থেকেও কিছু করতে পারলেন না, আইন বিচার লাইন নিজের হাতে রাখার চেষ্টা করলেন। পুলিশ কমিশনকে মারলেন না আপনারা, আর অনেক কমিশন হয়েছে, একটা বাস্তবায়ন করা হয়নি।
আশ্বাস দিচ্ছেন। তা আশ্বাসে মানুষ কতটুকু বিশ্বাস করবে? 4 মাসের পর তো সে আশ্বাসে আমরা এখনো সন্তুষ্ট হতে পারলাম না। তা আমি মাননীয় স্পিকার, আমরা অনুরোধ করতে চাই, আপনারা যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সালা হওয়া উচিত সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না। দেশের জন্য, আপনার জন্য, কারোর জন্য ভালো হবে না। আমাদের নেতা, তার ব্যাপারে বলা হয়েছে বিপ্লবের ডাক দিয়েছেন। আমাকে এখানে অনেক সদস্য বলেছেন উনি কৃষি বিপ্লবের ডাক দিয়েছেন। বিপ্লবের ডাক দিতে হবে না। যে 36-এর চেতনা যদি ধারণ করেন আর বাস্তবায়ন না করেন, জনগণই বিপ্লব করবে। তো 17 বছর রাজনৈতিক দলগুলো আমি ফ্যাসিস্টকে সরাইতে পারি নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ছাত্ররাই যখন রাজপথে নেমে আসছে, আমরা তখন সাহস করে এগিয়ে গিয়ে এই শক্তিকে জোয়ার শক্তিকে আরো সংহত করে আমরা তাদের পতন সমর্থ হয়েছি। তাই আপনারা যতই চেষ্টা করেন জোর করে ক্ষমতা থাকা যায় না। আপনারা জনগণের পালসটা বোঝেন, জনগণ কি চায়। তাই আমি মাননীয় স্পিকার, আপনাদের মাধ্যমে আপনাদের বলতে চাই যে আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায়কে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন। মাননীয় স্পিকার, সময় আমার দিকে এগিয়ে শেষ দিকে হচ্ছে, এলাকা বলতে পারবো না। আপনার জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, নিষিদ্ধের মাধ্যমে ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? যে না করে এটা কে পূরণ করবে? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসে আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ফ্যাসিস্ট সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপির দল, তাকে এত পছন্দ হয় কেন? তাদেরকে কোন থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? আমরা জানি না। জনগণের কাছে আপনারা খোলাসা করুন, এবং আপনার ফ্যাসিস্টকে যদি নির্মূল করতে চান, ফ্যাসিস্টের সব কিছুই চিহ্নকার মুছে ফেলুন। তা প্রথম পদ্ধতি যে প্রেসিডেন্টকে আপনারা আপনাদের দলের প্রেসিডেন্টকে আপনারা নিজেরা ঠিক করুন। মাননীয় স্পিকার, আমি আরেকটা কথা বলে আমার এলাকার কথা বলতে চাই। সেটা বলা হচ্ছে আমরা জান্নাতে টিকিট বিক্রি করি। আমি অনুরোধ করব, আমার একটা টিকিট দরকার, কারণ আমি জান্নাতে যেতে চাই। টিকিটের রংটা কীরকম? কারণ সবটা টিকিট তো লাগবে। আমি যদি খেলাধুলা মাঠে দেখতে যাই, আমার টিকিট দেখাইতে হয়। প্লেনে যেতে হলে টিকিট দেখাইতে হয়, ট্রেনে চড়তে টিকিট দেখাইতে হবে। আমাকে টিকিট দেখান জামা বিক্রি করছে, সে টিকিট দেখলে বলবো টিকিটে বিক্রি করেছে। কেন কথা বলেন? হ্যাঁ, আমরা টিকিট বিক্রি করি, আমাদেরটা না। আমাদের টিকিটটা কি? আল্লাহ বলেছেন টিকিটটা কি, যে বলছেন কি, নামাজ পড়ো জান্নাত যাওয়া, রোজা করো জান্নাত যাওয়া। এই নামাজ রোজাটাই টিকিট, এটা আল্লাহ দিয়েছেন। সেই কথাগুলো আমরা মানুষকে বলি, টিকিট আমরা বিক্রি করি না। মানুষ তো বলা শুরু করেছে যে জান্নাতে টিকিট বিক্রি করে, জাহান্নামের টিকিট বিক্রি করে কে? আমরা তো জানি না। কারণ জান্নাত আর জাহান্নাম দুইটাই তো আছে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? এই জন্য অবান্তর কথাগুলো বলে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। 17 বছর জামাতের বিরুদ্ধে যত অপরাধ চালানো হয়েছে, জামাত 2টা সিট থেকে 8টা সিট আসছে। আমাদের জনগণকে দূরে ফেলা যায়নি। তা এই সমস্ত কথা বলে জনগণকে দূরে ফেলতে পারবেন না। মাননীয় স্পিকার, আমি আরো কথা থাকলেও আমাকে সময় ছিল আমার যা তা দেওয়া হয়নি। আমার এলাকার কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। সেটা হচ্ছে আমার এলাকার সবচেয়ে অবহেলিত এলাকা, উত্তরবঙ্গের রংপুর বিভাগের এলাকা। আমাদের এখানে মন্ত্রী আসছেন, উনি বলছেন তিস্তার, ওনার সঙ্গে শুনে বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, কি আলোচনা হয়েছে আমরা পুরো জানতে পারিনি। অবিলম্বে তিস্তা ব্যারাজকে এখানে বাস্তবায়ন করা হোক, যাতে উত্তরবঙ্গের লোক উপকৃত হতে পারে। আমার নিজস্ব এলাকা রংপুরের মধ্যে বলদগঞ্জ, তালাগঞ্জ অবহেলিত, 70% রাস্তা কাঁচা, একটা পাকা করা সম্ভব হয়নি। আমি আবেদন করব সংসদ মন্ত্রীর কাছে এই রাস্তাগুলো পাকা করার জন্য। ইত্যাদি মাদ্রাসা যা আছে সবগুলোকে যাচাই বাছাই করে সরকারি করার জন্য। ঢাকায় আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয় করা উচিত ছাত্রীদের জন্য, যারা মহিলা ছাত্রী হিসেবে পড়াশোনা করবে। সকল শিক্ষক যারা বেতন পায়নি, মাদ্রাসা শিক্ষক, তাদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক।
এবং আমার এলাকার আরও যে সমস্যাগুলো আছে। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।